দর্শক, আমাদের এই ড্রামা সিরিজটির অন্তিম পর্বে আমরা পৌঁছে গিয়েছি। ড্রামার শুরু থেকে এখন পর্যন্ত আমরা দেখে এসেছি মৃত্যুর পূর্বে উইনের ধনী দাদা শর্ত দিয়ে যান সম্পত্তির ভাগ পেতে হলে উইনকে 1 বছর ফুলের ফার্মে গিয়ে কাজ করতে হবে। ফার্মে কাজ করতে গিয়ে উইনের সম্পর্ক গড়ে ওঠে ফার্মের মালিক পুডের সাথে। বেখেয়ালি, জেদি, অহংকার উইন পুডের ভালোবাসায় একদম বদলে যায় এবং দায়িত্ববান মানুষ হয়ে ওঠে। তবুও বিপদ উইনের পিছু ছাড়ে না। তারই পালিত ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে তাকে কোম্পানির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে। উইনকে ফাঁসিয়ে দেওয়া হয় ঘুষের কেসে, যেখানে উইনের বিরুদ্ধে রয়েছে স্ট্রং এভিডেন্স। তার উপর আবার হঠাৎ তার প্রিয় নামান্টির খুন হওয়ায় সে আরো ভেঙে পড়ে। উইনের এই বিপদে পাশে এসে দাঁড়ায় পুড নিজেই। এছাড়াও উইনের বন্ধু লয়ার থন্ড্রুব এবং পুডের বান্ধবী ছোরো সবসময় তার পাশ থেকে সাপোর্ট দেয়। এরই মধ্যে আবার থন্ড্রুব এবং ছোরো সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তাদের মাঝেও একজন বাধা হয়ে দাঁড়ায়, আর সেটি হলো থন্ড্রুবের এক্স গার্লফ্রেন্ড। একদিকে সম্পর্কের ভাঙ্গাগড়া, অন্যদিকে কাছের মানুষদের সাংঘাতিক ষড়যন্ত্র। তারা কি সমস্ত বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে? আসুন দেখে আসি তাদের ভাগ্যে কি আছে। কারান জোয়াকর্নকে আরো একটি টাকা ভর্তি খাম দিয়ে বলে, তোমার জন্য এটা লাস্ট কাজ। এবার আমাদের প্ল্যান সাকসেসফুল হলে পুড এবং উইনের পরিবার দুটোই একদম তছনছ হয়ে যাবে। দুজনে ভিলেনি হাসি দেয়, যা দেখে বুঝাই যায় তারা আরো সাংঘাতিক কিছু করতে চলেছে। থন্ড্রুব এবং ছোর উইনের কেসটা সম্পর্কে এভিডেন্স ঘাটাঘাটি করছিল। তখন থন্ড্রুবকে পুলিশ কমিশনার ফোন করে বলে তারা উইনের সিগনেচার জ্যাকের সিগনেচারের সাথে মিলিয়ে দেখার জন্য পাঠিয়েছে। তাছাড়া তারা আরও একটি এভিডেন্স খুঁজে পেয়েছে, যেটা উইনের জন্য অনেক ভালো ফেভার করবে। আর যে এই কাজটা করেছে তার কপালে খুব দুঃখ আছে। যদিও কমিশনার তখন বলে না যে তারা কি এভিডেন্স পেয়েছে, তবুও একটা আশা জাগানিয়া খবর পেয়ে থন্ড্রুব আর ছোট দুজনে খুশি হয়ে যায়। অফিসিয়াল মিটিংয়ে কারান আরেকটি নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন করে। শেয়ার হোল্ডাররা কারানকে অনেক প্রশংসা করে। উইন বলে সে এই প্রজেক্টটার দায়িত্ব নিজেই নিতে চায়, কিন্তু শেয়ার হোল্ডাররা বিরোধিতা করে বলে সে অলরেডি ঘুষের কেসে ফেঁসে আছে, সে এই প্রজেক্টের দায়িত্ব নেবার যোগ্য না। পুড চেয়ারম্যান হিসেবে উইনকে সাপোর্ট করলেও কোনো লাভ হয় না। শেয়ার হোল্ডাররা উইনের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে, তাই কারানই এই প্রজেক্টের দায়িত্ব পায়। মিটিং শেষ করে বের হতেই থন্ড্রুব উইন, পুড আর কারানকে থামিয়ে বলে পুলিশ অফিসার তাকে ফোন দিয়ে নিশ্চিত করেছে নামান্টির মৃত্যুটা কোনো খুন না, বরং দুর্ঘটনা। কথাটা শুনে উইন আপসেট হয়ে নিজের রুমে চলে যায়, আর কারানের মুখে হাসি ফুটে ওঠে। থন্ড্রুব নিজের চেম্বারে ফিরতেই ছোট তাকে বলে উইন এই ঘুষটুস দেবার মতন মানুষ না। তার তো কারানকে সন্দেহ হয়, ওর চোখের ভাষাতেই বোঝা যায় নিশ্চয়ই বড় ধরনের কোনো অপরাধ করেছে। থন্ড্রুব তখন বলে, মনে হচ্ছে তুমি সবার চোখ পড়তে পারো। আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো কি লেখা আছে। ছোর এবার লজ্জা পেয়ে যায়, সে কিছুতেই থন্ড্রুবের চোখের দিকে তাকাতে পারছিল না। থন্ড্রুব ছোরকে রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সে যে গুজে ছোর ডিনারে গেলে থন্ড্রুব জানায় ছোরের জন্য একটা সারপ্রাইজ আছে। সে ছোরকে চকলেটের বাক্সটা এগিয়ে দেয়। ছোর তো আগে থেকেই জানতো এর ভেতরে কি সারপ্রাইজ আছে, তবু সে খুব উৎসাহ দেখিয়ে চকলেটের রেপারটা খুলতেই থন্ড্রুবের কাছে লাডার মায়ের ফোন আসে এবং বলে লাডাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও সে রুমের দরজা খুলছে না। থন্ড্রুব আর ছোরের মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। থন্ড্রুবও লাডার বাড়িতে দৌড় দেয়। লাডার বাড়িতে গিয়ে ধাক্কা দিয়ে দরজা ভেঙে থন্ড্রুব ভেতরে ঢুকে দেখে লাডা স্লিপিং পিল খেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। থন্ড্রুব দ্রুত লাডাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা দিয়ে যদিও লাডার জ্ঞান ফেরে, কিন্তু সে থন্ড্রুব থন্ড্রুব করে পাগল হয়ে যায়। তাই বাধ্য হয়ে থন্ড্রুবকে লাডার পাশেই থাকা লাগে। লাডা থন্ড্রুবকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। লাডা থন্ড্রুবকে বলে তাকে ছাড়া তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। তবু লাডার প্রতি যদি তার কোনো অনুভূতি না থাকে, তবে তার কাছে লাডার শেষ একটা রিকোয়েস্ট আছে। লাডা থন্ড্রুবকে রিকোয়েস্ট করে সে যেন লাডার আর্টের মডেল হয়। সে থন্ড্রুবের স্কেচ আর্ট করে সেটা নিজের কাছে রেখে দেবে এবং সেটাকেই আগলে ধরে বাকিটা জীবন নাকি সে কাটিয়ে দিবে। বাড়িতে ফিরে থন্ড্রুব লাডার দেওয়া সেই খামটা এই প্রথমবার খুলে সে লাডার চিঠিটা পড়তে শুরু করলো। লাডা লিখেছে সে থন্ড্রুবের অনুভূতিকে পাত্তা না দিয়ে কেরিয়ারের টানে ফ্রান্সে চলে গিয়ে খুব অনুশোচনায় পড়েছিল। সে ফ্রান্সে যাওয়ার পর বুঝেছে সে জীবন থেকে কি হারিয়েছে। তখন সে বুঝতে পেরেছে থন্ড্রুবকে ছাড়া তার জীবন একদম অচল, আর এজন্যই সে আবারও থন্ড্রুবের জন্য ফিরে এসেছে। থন্ড্রুব খামের ভেতরে তার আর লাডার যুগলবন্দি একটি আর্টও পায়, যেটার পেছনে লাডা লিখে রেখেছে তার যখনই একা একা লাগতো তখনই সে এই ফটোটা দেখত এবং নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পেত। থন্ড্রুব এবার পুরোপুরি কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না এখন সে কি করবে।
ব্যাপারটা এমন দাঁড়ায়, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি ফুলের দাবিদার। ওয়াই তার বাবা ওয়াইচাইয়ের সাথে শপিংয়ে গিয়েছিল। সেখানে তার বাবার সাথে অকশনের সেই জাজ সুমদাতের দেখা হয়ে যায়। মানে উইনের বিরুদ্ধে যাকে ঘুষ দেবার অভিযোগ উঠেছে সে আর কি। ওয়াইকে তার বাবা ভেতরে পাঠিয়ে ওনারা নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করেন। কিন্তু ওয়াই তাদের কথাবার্তা শুনে ফেলে এবং এটাও বুঝতে পারে তারা প্ল্যান করে উইনকে ফাঁসিয়েছে। আর এসবের পেছনে মাস্টার মাইন্ড হলো কারান। সেই তার বাবা এবং সুমদাতকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। ওয়াই অস্থির হয়ে খবরটা জানানোর জন্য উইনকে ফোন দেয়। উইন ফোনটা ধরে বলে সে মিটিংয়ে আছে, তাই পরে কথা বলবে, এটা বলে সে ফোনটা রেখে দেয়। ওয়াই অস্থির হয়ে বেরিয়ে যায়। বের হবার সময় তার জোয়ের সাথে ধাক্কা লাগে। সে জোকে সব ঘটনা খুলে বলে। জো তাকে পুডের ফোন নম্বর দেয়। ওয়াই পুডকে ফোন দিয়ে সব ঘটনা জানিয়ে দেয় এবং রিকোয়েস্ট করে তার বাবাকে যেন পুলিশ ধরিয়ে না দেয়। সব শুনে পুড রাগে ফুসফুস করতে থাকে। পুড থনরূপকে বলে এখনই কারানের নামে একটা সাসপেনশন অর্ডার লিখতে। লেটারটা পেয়েই রাগে গজগজ করতে করতে কারান তার চেম্বারে আসে এবং কৈফিয়ত চায় সে কোন সাহসে তাকে সাসপেন্ড করেছে। পুড সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ দেয় সে কোম্পানিকে ধ্বংস করে দেবার চেষ্টা করছে। তখন কি হয়েছে দেখার জন্য উইন উঠে আসলে পুড তাকেও বলে কারান সুমদাতের সাথে মিলে উইনকে ফাঁসিয়েছে। কিন্তু উইন পুডের কথা বিশ্বাস না করে কারানকেই বিশ্বাস করে। উইন পুডকে প্রেশার দেয় কারানের সাসপেনশন অর্ডার ক্যান্সেল করার জন্য। সে এটাও বলে কারানকে ছাড়া এই কোম্পানি চলতে পারে না। তখন কারান সাসপেনশন অর্ডারের পেপারটা জড়ো করে পুডের দিকে ছুঁড়ে মারে। পুড রাগ করে বেরিয়ে যায়। উইন বলে সে বুঝতে পারছে না পুড কারানের বিরুদ্ধে এত উঠে পড়ে লেগেছে কেন। তখন কারান বলে সে জানে কেন পুড এরকম করছে। সে উইনকে একটি ফাইল এনে দেখায় এবং বুঝায় প্রজেক্টের প্রাইস পুড নির্ধারণ করেছিল। আর তখন সুযোগ বুঝে পুড বিপুল পরিমাণের কোম্পানির টাকা হাতিয়ে নিয়েছে। পুডই আসল বিশ্বাসঘাতক। উইন রাগে ফুসফুস করতে থাকে আর কারান নিজের প্ল্যান কাজ করে গেছে দেখে মুচকি হাসতে থাকে। পুড থনরূপ আর ছোড়কে নিয়ে উইনের সাথে হওয়া প্রতারণার ব্যাপারে আলোচনা করছিল। তখন উইন কারানকে নিয়ে রুমে ঢুকে বলে প্রতারণা তো তুমি আমার সাথে করেছ। তুমি শুধুমাত্র কারানকে ফাঁসানোর চেষ্টা করোনি, বরং পেছন থেকে আমাকেও ছুরি মেরেছ। পুড তার কথা কিছুই বুঝতে পারছিল না, তাই কারান সেই প্রজেক্ট ফাইলটা তাদের দিকে এগিয়ে দেয় এবং বলে পুড আর ছোড় মিলে কোম্পানিতে দুর্নীতি করেছে। পুড আর ছোড় দুজনেই ফাইলটা দেখে বলে তারা এই প্রজেক্টটি কখনোই হাতেই নেয়নি, অথচ এই ফাইলে তাদেরই সিগনেচার ছিল। উইন বলে আজ থেকে সে পুড এবং ছোড়কে তাদের দায়িত্ব থেকে সাসপেন্ড করছে। সেই সাথে উইন তাদের এখনই বেরিয়ে যেতে নির্দেশ দেয়। উইন এটাও বলে পুড যেন আজই তার বাড়ি থেকে চলে যায় এবং এই অফিসের আশেপাশে তাকে যেন আর কখনো দেখা না যায়। রাগে অপমানে বাড়ি ফিরেই পুড তার জিনিসপত্র ব্যাগে গোছানো শুরু করে। জামা কাপড়ের মধ্যে সে উইনের দেওয়া সে ড্রেসটিও খুঁজে পায়। সে ড্রেসটি নিজের ব্যাগে না নিয়ে বিছানাতে ফেলে রেখে বেরিয়ে আসে। বাইরে বেরোনোর সময় দেখে উইন আর কারান একসাথে বাড়ি ফিরছে। পুড বলে তার উইনের সাথে লাস্ট কিছু কথা আছে, তাই সে উইনকে বাইরে নিয়ে যায় এবং একটা খাম দিয়ে বলে এটা পড়লে সে বুঝতে পারবে তার দাদা কেন পুডকে এখানে পাঠিয়েছিল। উইন পুডকে জড়িয়ে ধরে এবং বলে সেজন্য তাদের মধ্যকার ভালো মুহূর্তগুলোকে সবসময় মনে রাখে। পুড বলে মনে তো রাখবই, তবে ভালো মুহূর্তগুলোকে না, বরং আজকের দিনটাকে। পুড উইনকে খামটা দিয়েই চলে যায়। পুড উইনের সাথে কথা বলা শেষ করে বাড়িতে ঢুকে ব্যাগটা নিয়ে বের হচ্ছিল। তখন থনরূপ আর ছোড় এসে তাকে আটকায়। থনরূপ জানায় তার কাছে একটি এভিডেন্স আছে যা থেকে প্রমাণ হবে পুড একদম সৎ, সে কোনো দুর্নীতি করেনি। থনরূপ সবাইকে উইনের দাদার সেই সিক্রেট এগ্রিমেন্ট পেপারটা বের করে দেখায় এবং বলে দাদা মারা যাবার পূর্বে পুডকে দিয়ে এই পেপার সাইন করিয়েছিলেন। এখানে লেখা আছে পুডের ততক্ষণ পর্যন্ত কোম্পানি সংক্রান্ত কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না যতক্ষণ না সে উইনকে বিয়ে করছে। আর এই থেকেই প্রমাণিত হয় পুড এই প্রজেক্টের সাথে জড়িত না, কারণ এই প্রজেক্ট পাশ করানোর কোনো ক্ষমতা তার নেই। কিন্তু উইন তবুও নানানভাবে পুডকে দোষারোপ করতে থাকে এবং সর্বোচ্চ চেষ্টা করে যেন পুড এখান থেকে চলে যায়। পুড থনরূপ ছোড় তিনজনই উইনের উপর প্রচণ্ড নারাজ হয়। পুড বলে উইন যেন ভুলে যায় তাদের মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিল। এরপর অপমানে দৌড়ে বেরিয়ে যায়। পুড গিয়ে আপাতত ছোড়ের বাড়িতে ওঠে। পরের দিন সকালে উইন পুডের দেওয়া খামটা খোলে। এটা আসলে উইনের দাদা উইনকে হেল্প করার জন্য পুডকে যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা। পুডকে লেখার পাশাপাশি তার দাদা তার জন্যও লিখেছে পুড যেন উইনকে জানিয়ে দেয় তিনি উইনকে খুব ভালোবাসতেন। উইন যেদিন জন্মায় সেদিন থেকেই ভালোবাসতেন, তাই তিনি যা কিছুই করছেন সব উইনের ভালোর জন্যই করছেন। চিঠিটা রেখে উইনও তার দাদার ফটোর দিকে তাকিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি দাদা।
থন্ড্রব হাসপাতালে লাডাকে দেওয়ার প্রতিশ্রুতি মতো তার কাছে যায়, যাতে লাডা তার স্কেচ আর্ট করার পর তাদের মুক্তি দিয়ে দেয়। লাডা স্কেচ আর্ট করার পর থন্ড্রব বেরিয়ে যায়, আর থন্ড্রব বের হতেই লাডা শয়তানি করে স্কেচটা আবারও ইরেজার দিয়ে মুছে ফেলে। থন্ড্রব হাসপাতাল থেকে বের হতে উইন তাকে ফোন করে কিছু একটা বলে। তারপর উইন শেয়ার হোল্ডারদের সাথে মিটিংয়ে বসে। সেখানে সব শেয়ার হোল্ডাররা উইনকে দোষারোপ করছিল, কারণ তার একার ভুলের কারণে সবাইকে এখন ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। মিটিংয়ে থন্ড্রবকে না দেখে একজন জিজ্ঞেস করে সে কোথায়। উইন জানায় থন্ড্রবকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উইনের কথা শুনে সবাই আরও রেগে যায়, কারণ থন্ড্রবের পরিবার উইনের দাদার আমল থেকে এই কোম্পানির সাথে জড়িত। থন্ড্রবের সাথে এরকমটা করা একদমই উচিত হয়নি। সিদ্ধান্তহীনতায় মিটিং শেষ হয়ে যায়। মিটিং শেষ করে কারণ বাইরে বেরিয়ে আসতেই রিপোর্টাররা তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে প্রজেক্ট সফল না হওয়ার জন্য কে দায়ী। কারণ স্পষ্ট বলে দেয় এই প্রজেক্ট উইন আর পুট সামলাচ্ছিল, তাই ব্যর্থতার দায়ভারও তাদেরই। উইন ওপরে দাঁড়িয়ে সব চুপচাপ শুধু দেখছিল। পুট ছোরের বাড়ি থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পুট বেরিয়ে গেলে ছোরের সাথে থন্ড্রব দেখা করতে আসে। থন্ড্রব বলে তার খুব গুরুত্বপূর্ণ কোনো কথা আছে। ছোর ভাবে থন্ড্রব হয়তো তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু ছোরকে অবাক করে দিয়ে থন্ড্রব বলে, তুমি কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট্যান্টের চাকরি করবে? ছোর অবাক হয়ে থন্ড্রবের দিকে তাকিয়ে থাকে। এই ছেলে সত্যি অদ্ভুত। পুট বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে প্রথমেই বলে, মা, উইন আমাকে ভালোবাসেনি। পুটের মা তাকে সান্ত্বনা দিয়ে বুঝায়, তোর জীবনটা খুবই মূল্যবান। কেউ তোকে ভালোবাসলো বা না বাসলো তাতে জীবনের মূল্য কমে যায় না, তাই নিজের মূল্যটা কখনো ভুলে যাস না। পুট শান্ত তো হয় ঠিকই, কিন্তু মনের ভেতরে যে ঝড় চলছে তা কিভাবে শান্ত করবে? পুট আর উইন দুজনের কেউই একে অন্যের ভাবনা থেকে বের হতে পারছিল না। সবসময় সবখানে শুধু একে অপরকেই কল্পনা করতে পারছিল। ছোট থন্ড্রবের ব্যক্তিগত অ্যাকাউন্টের চাকরিটা নিয়ে নিয়েছে, কিন্তু সে খুব বিরক্ত, কারণ থন্ড্রব কাজ বাদে তেমন কোনো কথাই বলছে না। এরই মধ্যে থন্ড্রবের অ্যালার্ম বেজে ওঠে, তাই সে তার শিডিউল অনুযায়ী অন্য কাজে চলে যায়। থন্ড্রব হাসপাতালে যায় লাডার কাছ থেকে বিদায় নিতে। গিয়ে দেখে লাডা তার স্কেচটা মুছে ফেলেছে। এটা দেখেই সে রেগে যায়। লাডাকে জিজ্ঞেস করতেই সে বলে স্কেচে থন্ড্রবের চোখ একটু ছোট হয়ে গিয়েছিল, তাই সে মুছে ফেলেছে। থন্ড্রব আরও রেগে যায় এবং বলে, আমার সাথে গেম খেলতে এসো না। তোমার এসব ফাজলামো আমার ভালো লাগছে না। আমাকে মুক্তি দাও। লাডাও জেদ ধরে তাকে সে কখনোই ছোরের হাতে দেবে না। তাকে ছেড়ে থন্ড্রব অন্য কাউকে বেছে নেবে এটা সে মানতে পারবে না। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং লাডা আবারও অসুস্থ হয়ে পড়ে। নার্স এসে জানায় স্ট্রেসের জন্য তার এমনটা হচ্ছে। থন্ড্রব বেকায়দায় পড়ে যায়। এখন সে কি করবে? উইন অফিসে বসেছিল। কারান তার রুমে আসে। কারানকে আজ খুব খুশি খুশি লাগছিল। উইন তাকে বলেই ফেলে, আজ তোকে খুশি মনে হচ্ছে। এটা তো অস্বাভাবিক ব্যাপার, কারণ তোকে নর্মালি খুশি হতে দেখা যায় না। কারান জানায় তার সময়টা খুব ভালো চলছে, তাই সে এত খুশি। তারপর জিজ্ঞেস করে উইন আগামীকাল ইমার্জেন্সি মিটিং কেন ডেকেছে। উইন জানায় সে প্রজেক্টের ব্যাপারে কথা বলবে, তাই মিটিং ডেকেছে। কারণ অফিস থেকে বেরিয়ে গ্রান্ট কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করে এবং জানায় আগামীকাল উইন মিটিং ডেকেছে। সেই মিটিংয়ে সে উইনকে সবার সামনে দুর্নীতিবাজ বলে অপদস্থ করবে এবং নিজে রিজাইন দিয়ে দেবে। গ্রান্ট কোম্পানির প্রেসিডেন্টও বলে সত্যায়রক কোম্পানি থেকে বেরিয়ে আসার পরে গ্রান্ট কোম্পানি কারণকে অভ্যর্থনা জানানোর জন্য একদম প্রস্তুত আছে। পরের দিন মিটিংয়ে যাওয়ার আগে কারণ উইন আর তার দাদার ফটো আগুনে পুড়িয়ে নিজের মনের জ্বালা মিটিয়ে আসে। কারণ আজ এমন কিছু করতে চলেছে যাতে আজ কোম্পানিটা একদম ধূলিসাৎ হয়ে যাবে। মিটিংয়ে বসে কারণ তার প্ল্যান অনুযায়ী রিজাইন লেটারটা দিয়ে বলে সে এই কোম্পানি থেকে রিজাইন দিচ্ছে, কারণ সে কোনো চিটারের সাথে কাজ করতে চায় না। এই বলে সে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছিল। তখন উইন তাকে থামায়। তারপর উইন বলে এই মিটিংটা এজন্যই ডাকা হয়েছে কারণ মিস্টার কারানকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে, কারণ সে কোম্পানির বড় অঙ্কের অর্থ জালিয়াতির সাথে যুক্ত, পাশাপাশি প্রেসিডেন্টের উপর মিথ্যা অভিযোগের অপরাধ। উইন গত কয়েক বছরের কোম্পানির অ্যাকাউন্ট চেক করে দেখেছে। কারণ আর জোয়াকুন মিলে 5 বছরেও বেশি সময় ধরে কোম্পানির টাকা আত্মসাৎ করছে। কারণ হাসতে হাসতে বলে উইনের কি মাথা খারাপ হয়ে গেছে? সে এসব কি আবল তাবল বকছে। তখন ছোর আর থন্ড্রব মিটিং রুমে ঢুকে এবং ছোর বলে এই প্রমাণগুলো দেখার পর মাথা এবার তোমারটা খারাপ হয়ে যাবে। সেই সাথে থন্ড্রব জানায় পুলিশ উইনের সিগনেচারের সাথে ঘুষ দেওয়া সেই চেকের সিগনেচার ইনভেস্টিগেট করে দেখেছে, আর তারা প্রমাণ পেয়েছে এই সিগনেচারটি উইন করেনি। এটা একদম ফেক একটি সিগনেচার এবং পুলিশের সন্দেহ এটা কারণ করেছে। তবু কারণ সব অস্বীকার করে বেরিয়ে যাচ্ছিল।
তখন পুলিশ চলে আসে এবং বলে কোনো খুনিকে এত সহজে যেতে দেওয়া হবে না। কারণ এবার অবাক হয়ে উইনের দিকে তাকায়। সব শেয়ার হোল্ডারদের বের করে দিয়ে তারা কথাবার্তা শুরু করে। কারণকে জানানো হয় সে নামানটিকে খুন করেছে, কিন্তু সে কনফিডেন্সের সাথে সব অস্বীকার করে এবং বলে উইন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন পুলিশ নামানটির মোবাইলটা বের করে দেখায়, যেখানে সেদিন রাতে ঘটে যাওয়া সব ঘটনার অডিও রেকর্ড হয়ে গেছে। আসলে উইন সেদিন রাতেই নামানটির মোবাইল থেকে সব জেনে গিয়েছিল, কিন্তু সে এতদিন চুপচাপ ছিল যাতে সবগুলো এভিডেন্স এক জায়গায় করে কারণকে অ্যাটাক করা যায়। আর এজন্যই বাকি এভিডেন্সগুলো কালেক্ট করতে সে থন্ড্রুব এবং ছোড়কে কোম্পানি থেকে সাময়িক সাসপেন্ড করে, যাতে তারা কোনো বাধা ছাড়াই তাকে সাহায্য করতে পারে। অবশেষে কারণকে দোষী প্রমাণিত করতে পেরে উইন নিজের রাগ আর সামলাতে পারে না। সে কারণকে ঘুষি মারে এবং জিজ্ঞেস করে সে নিজের পরিবারের সাথে এত বড় বেইমানিটা কেন করলো। কারণ বলে তুই এটা কখনোই বুঝবি না। পুলিশ কারণকে গ্রেফতার করে নিয়ে যায়, কিন্তু তখনও কারণের চেহারায় অনুশোচনার কোনো ছাপ ছিল না। তার চেহারা দেখে মনে হচ্ছিল খেলা এখনো শেষ হয়নি, সারপ্রাইজ এখনো অনেকটা বাকি। কারণকে পুলিশ নিয়ে যাবার পর উইন পুডের ব্যাপারে ছোড়কে জিজ্ঞেস করে। ছোট জানায় পুট চলে যাওয়ার সময় তাকে যতটা কষ্ট পেতে দেখেছে সে আগে কখনো তাকে এতটা কষ্ট পেতে দেখেনি। উইনের মনটা হু হু করে ওঠে। সে ইচ্ছে করেই পুটকে এখান থেকে সরিয়ে দিয়েছিল। সে চায়নি পুট কোনো ঝামেলায় পড়ুক। উইন জানায় সে খুব শীঘ্রই পুরের কাছে ফিরে যাবে। থন্ড্রুবের পার্সোনাল অ্যাকাউন্টেন্টের দায়িত্ব আপাতত ছোড়ের শেষ, তাই সে জিনিসপত্র পেক আপ করে চলে যাচ্ছিল। তখন থন্ড্রুব তাকে জানায় সে একটা ঝামেলায় আছে। সে যখন ঝামেলা থেকে মুক্তি পাবে তখন সে বরাবরের মতো ছোড়ের কাছে ফিরে আসবে। ছোড় যেন ততদিন অপেক্ষা করে। থন্ড্রুবের ঝামেলা তো জানেনি, ওই যে লাডা, যে তাকে স্কেচ আঁকার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্যাঁচে ফেলে দিয়েছিল। থন্ড্রুব আবারও লাডার কাছে যায়। লাডা নতুন করে তার স্কেচ আঁকা শুরু করে, কিন্তু স্কেচ আঁকার চেয়ে সে থন্ড্রুবকে বিরক্ত করে আরও অনেক বেশি। এদিকে জো আর ওয়াই তাদের অর্কিড পারফিউমের প্রেজেন্টেশন করছিল। তারা জানায় তারা অর্কিড এবং আরও কয়েকটা ফুলের মিশ্রণে পারফিউম বানাবে, আর এই পারফিউম বিক্রির জন্য টার্গেট করবে দেশের সব এয়ারপোর্টগুলোকে। কারণ ট্যুরিস্টরা থাই অর্কিড খুব পছন্দ করেন। তারা পারফিউমের একটা স্যাম্পল বানিয়ে আনে এবং তাদেরকে দেখায়। তাদের এই প্রজেক্ট সবাই খুব পছন্দ করে। প্রেজেন্টেশন শেষে প্রফেসর তাদেরকে জানান সে তাদের জন্য ইনভেস্টরের ব্যবস্থা করে দেবে, যাতে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। দুজন খুশিতে আত্মহারা হয়ে যায়। অন্যদিকে একজনের খুশি টেনশনে বদলে যায়। জোয়াকন কারণের গ্রেফতারের নিউজটা দেখেই শক হয়ে যায়। একই নিউজ পুড আর তার মাও বসে দেখছিল। নিউজে উইনও ইন্টারভিউ দেয় এবং সে পুডকে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। ঠিক ওই মুহূর্তে পুডের কাছে উইনের ফোন আসে। সে অভিমানে ফোনটা ধরতে চাইছিল না। পুডের মা বুঝায় ফোনটা ধরার জন্য। পুড ফোনটা ধরলে উইন তাকে বুঝায় সে কেন তাকে কষ্ট দিয়ে দূরে ঠেলে দিয়েছিল। তবু পুড অভিমান দেখিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে জো আর ওয়াইয়ের আনন্দ শেষই হচ্ছিল না। জো ওয়াইকে বলে চলো আজ তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেব। বাবার সাথে দেখা করতে গিয়ে দেখে সে ব্যাগটেক গুছিয়ে পালাচ্ছে। কারণ কারণ যেহেতু ধরা পড়ে গেছে, তাই তার সাথে জড়িত থাকার জন্য তাকেও জেলে ঢোকানো হবে। কিন্তু ওয়াই আর জো তাকে বুঝায় তিনি যেন কারানের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফিরিয়ে দেন এবং নিজের অপরাধ স্বীকার করেন। তারা উইনকে রিকোয়েস্ট করবে সে যেন উইনকে ফেভার করে। তাছাড়া থন্ড্রুবকে বলেও তারা কিছু একটা ব্যবস্থা করে ফেলবে। ওয়াইয়ের বাবা অনুতপ্ত হয়ে মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু থন্ড্রুব আর কি বা ব্যবস্থা করবে। সে নিজেই এখন মাইনক্যাট চিপায় আটকে আছে। থন্ড্রুব শেষবারের জন্য লাডার সাথে দেখা করতে যাচ্ছিল। আজ স্কেচ সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু ছোট থন্ড্রুবকে সন্দেহ করে তাকে ফলো করে সেও চলে যায়। লাডা এটা সেটা বলে থন্ড্রুবকে ম্যানিপুলেট করতে থাকে এবং একসময় তাকে লাস্টবার জড়িয়ে ধরার অজুহাতে ঠোঁটে কিস করে দেয়। ঠিক এই সময়ে ছোট তাদের এই দৃশ্যটা দেখে ফেলে ভুল বোঝে এবং বলে ছি, তোমাকে আমি বিশ্বাস করে অনেক ভুল করেছি। বুঝতে পেরেছি, এজন্যই তাহলে তুমি আমাকে এড়িয়ে চলছো। ছোট রাগ করে বেরিয়ে যায়। থন্ড্রুব তাকে আটকাতে গেলে লাডা তাকে বাধা দেয়। থন্ড্রুব লাডাকে ঝাটকা মেরে সরিয়ে দেয় আর বলে এসব তোমার চাল, তাই না? তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবিনি। আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্বও শেষ। থন্ড্রুবও বেরিয়ে যায়। থন্ড্রুব ছোড়ের ঘরের সামনে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করে বোঝানোর চেষ্টা করে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে, কিন্তু ছোট তাকে দারোয়ান ডেকে তাড়িয়ে দেয়। উইন বাড়ি ফিরতেই থিপ জিজ্ঞেস করে ইনভেস্টিগেশনের কি অবস্থা। তারপর সে স্বীকার করে সে এতদিন ভুল মানুষদের বিশ্বাস করে এসেছে। উইন বলে ব্যাপার না, এটা তাদের জন্য একটা শিক্ষা। তারপর উইন বলে থিপের সাথে তার জরুরি কথা আছে। সে থিপকে জিজ্ঞেস করে তাকে দাদা যে হিউজ পরিমাণ টাকা দিয়ে গিয়েছেন সেই টাকা আছে নাকি শেষ করে ফেলেছে। থিপ জানায় তার সব টাকা শেষ হয়ে গেছে।
তখন উইন বলে সে থিপকে টাকা দেবে, কিন্তু এইবারই শেষ। উইন একবার শুনেছিল থিপ স্পা পার্লার খুলতে চায়, তাই উইন তাকে একটা স্পা পার্লার খুলে দেবে, আর থিপ সেই পার্লারের ব্যবসা থেকে নিজের মতো করে উপার্জন করবে। থিপ আটকে ওঠে বলে সে তো ব্যবসার কিছুই বোঝে না, সে কিভাবে স্পা পার্লার চালাবে। তখন উইন বলে কেউ কি ভেবেছিল আমি কখনো কৃষিকাজ করতে পারবো? কিন্তু আমি করে দেখিয়েছি এবং আমি সফলও হয়েছি, তাই তুমিও পারবে। দাদা যখন এরকম উইল করে গিয়েছিলেন আমি খুব রাগ করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তিনি আমার ভালোর জন্যই আমাকে এত পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। থিপ উইনের কথাতে ভরসা পায় এবং উইনের সিদ্ধান্তকেও মেনে নেয়। পরের দিন উইনপুরের গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়। অন্যদিকে কারানও জামিনে ছাড়া পেয়ে যায়। হাজত থেকে বের হয়ে সে প্রথমে গ্রান্ট কোম্পানির প্রেসিডেন্টকে ফোন দেয়, তারপর বলে সে সত্যায়রক কোম্পানিতে রিজাইন দিয়েছে, এখন সে গ্রান্ট কোম্পানিতে জয়েন করতে প্রস্তুত। কিন্তু গ্রান্ট কোম্পানির প্রেসিডেন্ট বলে এখন কারানের সিচুয়েশন নিয়ে পুরো মিডিয়া সোচ্চার হয়ে আছে, কারানের নামে এমনিতেই অনেক অভিযোগ, তাছাড়া তার নামে খুনের মামলা আছে, তাই এই মুহূর্তে কারানকে নিজেদের কোম্পানিতে ঢুকিয়ে সে কোম্পানির রেপুটেশন নষ্ট করতে পারবে না। তাছাড়া নিজের কোম্পানির সাথে যে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে, সে যে তার কোম্পানির সাথে এমনটা করবে না তার কি গ্যারান্টি? তাই কারানের মতো বেইমানের সাথে কাজ করার ইচ্ছা তাদের নেই। কথাগুলো বলেই ফোনটা সে কেটে দেয়। প্রেসিডেন্ট ফোনটা কাটার পর ভিলেনি হাসি দিয়ে কারান বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। জোয়াকর্ন কই তুই? ধর শালাদের ধর। জোয়াকর্ন মুহূর্তেই গাড়ি নিয়ে হাজির হয়ে যায়। কারান গাড়িতে উঠে বসলে জোয়াকর্ন জিজ্ঞেস করে তারা প্রথমে কাকে অ্যাটাক করবে। কারান নির্দেশ দেয় প্রথমে পুডের ফার্মে যেতে। সব নষ্টের মূল হচ্ছে এই মেয়েটা, তাই আগে ওকে শেষ করতে হবে। পুড ফার্মে কাজ করছিল, তখন জাইর আঙ্কেল আর কিয়াদ আজকের দিনটা ছুটি চায়, কারণ তারা একটা বিয়ে বাড়ি যাবে। পুড তাদের ছুটি দিলে তারা চলে যায়। তারপরে কারান আর জোয়াকর্ন সেখানে এসে পড়ে। এরই মধ্যে উইনো পুলিশের কাছ থেকে খবর পেয়ে যায় কারান ছাড়া পেয়েছে এবং গ্রামের দিকে যাচ্ছে। সে পুটকে ফোন দেবার চেষ্টা করে, কিন্তু ফোন রিসিভ হয় না। রিসিভ হবেই বা কিভাবে? দুই বদমাইশ তো এখন তাকে অবরুদ্ধ করে রেখেছে। পুট যদিও চেষ্টা করে ফাইট ব্যাক করার, কিন্তু সে ধরাশয়ী হয়ে যায়। কিন্তু সেই সময়ে উইন এসে পড়ে এবং পুটকে বাঁচাতে তাদের সাথে ফাইট করে, কিন্তু সেও একসময় থমকে যায়, কারণ তাদের কাছে পিস্তল ছিল। পুটকে জোয়াকর্ন গান পয়েন্টে রেখে কারান উইনকে ইচ্ছামতো মারধর করে। তারপর পুট তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনকেই তারা গান পয়েন্টে নিয়ে আসে। কারান তাদের দিকে গুলি চালিয়ে দেয়। উইন কোনোরকমভাবে পুটকে নিয়ে লাফিয়ে পড়ে। ঠিক এই সময় পুলিশ এসে পড়ে। পুলিশের গুলিতে জোয়াকর্ন স্পটেই মারা যায় আর কারানের হাতে গুলি লাগে। কারান পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। উইন তাকে বোঝাতে চেষ্টা করে সে যেন আত্মসমর্পণ করে। কারান তো আত্মসমর্পণ করেই না, বরং একটা অজানা সত্যি জানিয়ে দেয়, যা শুনে সবাই থ মেরে যায়। দর্শক, আপনাদের মনে আছে প্রথম পর্বে উইনের দাদার মৃত্যুর পূর্বে কেউ একজন ওনার কাছে গিয়েছিল, যে ওনাকে কিছু একটা বলে আর উনি তাকে শয়তান, বদমাশ, বেইমান বলে গালাগালি করে নিজেই নিজের লাইফ সাপোর্ট বন্ধ করে দিয়ে মারা যান। আমরা কিন্তু তখন সেই শয়তানটার মুখ দেখতে পাইনি। সেই শয়তানটা আর কেউ না, বরং সেটা কারানই ছিল। কারান সেই ঘটনা বলার পর উইনকে আরও অনেক কথা বলে ম্যানিপুলেট করতে থাকে, যাতে উইন তাকে গুলি করে দেয়। কারান তো এমনিতেই মরবে, কিন্তু সেই সঙ্গে সে উইনকেও সাথে নিয়ে মরতে চায়। উইন তার দিকে গান পয়েন্টে করে গুলি করবে করবে এমন অবস্থা। এরপর সে কি ভেবে আস্তে আস্তে সেখান থেকে নিজেকে সামলে নেয়। তারপর বলে, আমি তোকে গুলি চালিয়ে দিলে তুই জিতে যাবি, কিন্তু আমি গুলি না চালালে তোর প্ল্যান আর সফল হবে না, আর তুই হেরে যাবি। কারান হেরে যাওয়ার ব্যর্থতা নিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে ফেলে। অনেকগুলো মার খাওয়ায় উইনকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বপ্নে উইন দেখে পুড এসে তার পাশে বসে আছে। সে পুডের হাত ধরে বলে, আমার আর আপন বলে কেউ বেঁচে রইল না, তুমিও আমাকে ছেড়ে যেও না প্লিজ। পুডও তার হাতটা বাড়িয়ে দেয়। তখন উইনের ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে কেউই নেই। তার মন খারাপ হয়ে যায়। তখনই মাথার কাছে তাকিয়ে দেখে একগুচ্ছ ইয়েলো বেঞ্জামাস ফুল রাখা। উইন বুঝতে পারে কোনো এক সময় পুড এখানে এসেছিল। উইন পুডের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে পুডের দেখা পায় না। উইন যখন ঘুমিয়ে থাকত তখনই শুধু পুড তার কাছে আসতো। পুডের মা তাকে বুঝায় সে নিজের অনুভূতি থেকে এভাবে পালিয়ে বেড়াতে পারবে না, তার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, তার মন আসলে কি চাইছে। পরের দিন পুড উইনের সামনে যায়। উইন পুডকে দেখে খুব খুশি হয়, কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না। পুড উইনকে বলে দাদা তাকে যে দায়িত্ব দিয়েছিলেন সে তা পালন করেছে। এখন উইন কোম্পানির দায়িত্ব নেবার যোগ্য, তাই তার আর এখানে কোনো কাজ নেই। সে উইনের পরিয়ে দেওয়া হার্ট লকেট লাগানো চেনটা ফিরিয়ে দিয়ে বেরিয়ে যায়। উইন মন ভাঙ্গা মানুষের মতো হাসপাতালের বেডে বসে থাকে। এদিকে আরেকজন মন ভাঙ্গা মানুষও দিশেহারা হয়ে পড়েছে। থনরূপকে মনমরা দেখে তার বাবা মা জিজ্ঞেস করে,
ছোড়ের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। সে জানায় ছোড় তার সাথে কথা বলে না, তার ফোন ধরে না। সে গেলেও তাকে তাড়িয়ে দেয়। থনরূপের মা তাকে সাজেশন দেয় ছোড়কে তার প্রিয় বই গিফট করতে। থনরূপ তার মায়ের ফোন থেকে ছোড়কে মেসেজ দেয় লাইব্রেরি থেকে কোনো একটা বই তাকে এনে দিতে। প্রিয় লেখিকার অনুরোধ সেও ফেলতে পারে না, তাই বই আনতে লাইব্রেরিতে যায়। তখনই থনরূপ তার সামনে হাজির হয়ে যায়, তাকে বোঝানোর চেষ্টা করে সেদিন যা ঘটেছিল তা একটা অ্যাক্সিডেন্ট। ছোট জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্ট করে কেউ চুমু খায় কিভাবে। তখন উইন তার হাতটা টান দিয়ে কাছে টেনে কিস করে দেয়, তারপর বলে ঠিক এভাবেই। ছোড়ের মনটা হালকা হয়ে যায়, তাদের মধ্যে ভুল বুঝাবুঝিও ঠিক হয়ে যায়। কিন্তু এদিকে উইন পুটকে মানাতে গিয়ে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে এত কিছু করে তবু পুটের মন গলাতে পারে না। উইন পুটকে জিজ্ঞেস করে সে কি আর উইনকে ভালোবাসে না। পুট তাকে বলে আমি কৃষক উইনকে ভালোবাসি, কোনো কোম্পানির প্রেসিডেন্ট উইনকে না। তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। আমাদের একজনের ইচ্ছে পূরণ করতে গেলে অন্যজনের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে, সেটা কারো পক্ষেই সম্ভব না। পুট চলে যেতে গেলে উইন তাকে জড়িয়ে ধরে, তবুও পুট তাকে ছাড়িয়ে দিয়ে চলে যায়। উইন আপসেট হয়ে দাঁড়িয়ে থাকে। উইন পুডের মায়ের কাছে গিয়ে সাহায্য চায়। পুডের মাইন্ড চেঞ্জ করার জন্য উইন আর পুডের মা মিলে একটি প্ল্যান বানায়। প্ল্যান মতো উইন পরের দিন ব্যাংককে ফেরার জন্য বের হতেই পুডের মা মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন ধরাধরি করে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। ফলে উইনেরও ব্যাংককে যাওয়া ক্যান্সেল হয়ে যায় আর পুড হাসপাতালে আটকে থাকে। আর সেই সুযোগেই ফার্মের যেখানে পুডের বাবা প্রিয় পুড চম্পা ঘর ছিল, সেখানে উইন পুডের বাবার সেই ডিজাইন অনুসারে ঘর বানাতে শুরু করে। উইন থনরূপ আর ছোড়কেও প্ল্যানের ব্যাপারে জানিয়ে রাখে। তারপরে ওয়াই আর জোকেও জানিয়ে দেয়। ওয়াই আর জো একসাথে পারফিউম বানাতে গিয়ে প্রেমের পারফিউমে ডুবে গিয়েছে। এখন তারাও পারফেক্ট জুটি হয়ে গিয়েছে। জো ওয়াইকে নিয়ে হাসপাতালে চলে আসে। পুট ভাবে ওরা হয়তো তার অসুস্থ মাকে দেখতে এসেছে, কিন্তু সে আর কিভাবে জানবে তারা আসলে তাকে ফার্মে যাওয়া থেকে আটকাতে এসেছে। পুট 2-3 দিন ধরে খুব চেষ্টা করে ফার্মে যাওয়ার, কিন্তু সবাই মিলে তাকে যেভাবে পারে আটকানোর চেষ্টা করে। পুডের মা তো একেবারে পারফেক্ট হার্টের রোগীর মতো অভিনয় চালিয়ে যায়। অন্যদিকে জো আর ওয়াই কখনো পুডের রাস্তা আটকে, কখনো বা তার ফুলের চারাগুলো কৌশলে ফেলে দিয়ে, কখনো বা কথার ছলে তাকে ফার্মে যেতে আটকিয়ে দেয়। এমনকি দু একবার অবস্থা ব্যাগতিক দেখে উইনও তাকে দুষ্টুমি করে কিংবা রাগিয়ে আটকে দেয়। সারপ্রাইজের আরেক দিন উইন ছোড় আর থনরূপকেও ডেকে নেয়। এবার তারা এসে কথার ছলে পুটকে হাসপাতালে আটকে রাখে। পুট আফসোস করে বলে আগামীকাল মায়ের জন্মদিন, অথচ সে হয়তো সেলিব্রেট করতেই পারবে না, কারণ মা এত অসুস্থ, ওনার যে কি অসুখ হয়েছে এটাও সে জানে না। এরই মধ্যে আবার জিট আন্টি এসে ডাক দেয়, ডাক্তার ভিজিটে এসেছেন, উনি কিছু বলতে চান। তারা আতঙ্কিত হয়ে একসাথে কেবিনে ঢোকে। ডাক্তার বলেন পুডের মায়ের কিচ্ছু হয়নি, সবগুলো টেস্টের রিপোর্টই ভালো, এমনকি শারীরিক কোনো দুর্বলতাও নেই, তাই ওনাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। পুড আনন্দে জিনিসপত্র গুছাতে থাকে, ওরা পড়ে যায় বেকায়দায়। এখন তারা কি সোর্সে পুডকে আটকাবে। এরই মধ্যে উইনের ফোন আসে, সে তার কাজ রেডি করে ফেলেছে। তখন তারা অবশেষে হাফ ছেড়ে বাঁচে। এই মেয়ের সামনে অভিনয় করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে। সবাই মহা সমারোহে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই দেখে জো আর ওয়াই আগে থেকেই দাঁড়িয়ে আছে। তারা বিমর্ষ মুখ করে পুটকে বলে তার একবার পুটচম্পা গাছটা দেখে আসা উচিত। পুট আটকে উঠে বলে কি হয়েছে আমার পুটচম্পা গাছের। কিন্তু তারা ক্লিয়ার করে কিছুই বলে না, শুধু বলে পুট বরং নিজেই সেটা দেখে আসুক। পুট চিন্তিত হয়ে সাথে সাথেই দৌড় লাগায়, আর বাকি সবাই নিজেদের প্ল্যান সফল হওয়ায় হাসি তামাশা করতে থাকে। এই সুন্দর মুহূর্তে জো এবং ওয়াই জানিয়ে দেয় তারা এখন প্রেমিক প্রেমিকা। তাদের কথা শুনে তো ছোড় পুরোই অবাক। সে ভাবে উত্তর মেরু আর দক্ষিণ মেরু এভাবে এক হলো কিভাবে। এই সুন্দর মুহূর্তটা রাঙিয়ে নিতে থনরব্য ছোড়কে টেনে সাইডে নিয়ে যায়। তারপর চকলেটের সে বাক্সটা বের করে তার হাতে দেয়। ছোড় বলে সে আগেই দেখে নিয়েছে এটার ভেতর কি লেখা আছে, তবুও থনরূপ একবার ওটা খুলে দেখতে বলে। ছোড় বাক্সের লাস্ট চকলেটটা বের করে র্যাপারটা খুলতেই থনরূপ বলে ওঠে তুমি কি আমাকে বিয়ে করবে। ছোড়ও র্যাপারে মোড়া চিরকুটে দেখে সেখানেও একই কথা লেখা আছে। ছোড় সাথে সাথেই হ্যাঁ বলে দেয় এবং থনরূপকে জড়িয়ে ধরে। এদিকে পুট তখনও দৌড়েই চলছে। সে আতঙ্কে আছে, না জানি তার প্রিয় গাছটার আবার কি ক্ষতি হয়ে গেল। কিন্তু গিয়েই সে অবাক হয়ে যায়, গাছটিতে ফুল এসেছে। সে আরও অবাক হয়ে যায় যখন দেখে সামনে দাঁড়িয়ে আছে তার বাবার সেই স্বপ্ন, যে স্বপ্ন সে বা তার বাবা কেউই বাস্তবায়ন করতে পারেনি, কিন্তু উইন সেটা করে দেখিয়েছে। উইন পেছন থেকে এসে পুটের হাতটা ধরে পুটচম্পা ঘরের ভেতর নিয়ে যায়, তারপর পুটকে বেঞ্চে বসায়। সে নিজেও হাঁটু গেড়ে বসে একটি আংটি বের করে পুটকে বলে আমি হয়তো অহংকারী, জেদি, বদমেজাজি, কিন্তু সবকিছুর মাঝে সবচেয়ে বড় সত্যি হলো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? পুট জিজ্ঞেস করে কৃষক বউ কি তুমি মেনে নিতে পারবে?
উইন বলে সে পারবে। পুট আবারও বলে এই কৃষকের রোদে পোড়া চেহারা, রুক্ষ হাত মানতে পারবে? আমি যখন যা বলবো মানবে? যা করতে বলবো সেটা করবে? কখনো আমাকে কষ্ট দেবে না, করবে তা? উইন পুটের সব কথা মেনে নেয়। তখন পুট বলে, তুমি যখন সব মেনে নিতে পারবে তাহলে আমার উত্তরটা শুনে নাও, কিন্তু তার আগে চোখ বন্ধ করো। উইন চোখ বন্ধ করলে পুট কিস করার ভান করে। তারপর টকাশ করে উইনের কপালে আঙ্গুল দিয়ে টোকা মেরে বলে, আমিও তোমাকে ভালোবাসি। উইন কনফিউজড হয়ে যায়, ব্যথায় কাতরাবে নাকি আনন্দে হাসবে। উইন না শোনার ভান করে বলে, কি যেন বললে, শুনতে পাইনি, আবার বলো তো। পুট এবার চিৎকার করে বলে, আমিও তোমাকে ভালোবাসি। তারা একে অপরকে জড়িয়ে ধরে। উইন পুটের আঙ্গুলের আংটিটা পরিয়ে দেবার মধ্য দিয়ে ড্রামাটির হ্যাপি এন্ডিং ঘটে। আর এত সব ঘটনা তা শুধুমাত্র উইনের দাদার রেখে যাওয়ার অদ্ভুত উইলের কারণেই সম্ভব হয়েছে। এই একটা উইলই বদলে দিয়েছে অনেকগুলো জীবন। প্রত্যেকে খুঁজে পেয়েছে তাদের জন্য পারফেক্ট জীবনসঙ্গী। দর্শক, আমরা অনেক সময় বড়দের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে তাদের উপর রাগ করি, কিন্তু ওনারা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আমরা যতই শিক্ষিত হই না কেন, জীবনের অভিজ্ঞতার দিক থেকে আমরা সবসময় মুরব্বীদের কাছে শিশু। তাই বড়দের সঠিক সিদ্ধান্তগুলোকে মূল্যায়ন করা উচিত। যাই হোক দর্শক, হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে 7ম পর্বের এই সুন্দর ড্রামাটি শেষ হলো। আশা করি এই ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরও সুন্দর এবং উপভোগ্য ড্রামা নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজির হব। তাই সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন মানুষদের নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।